করোনায় এবছর শহীদ দিবস উদযাপনে ভিন্নতা, সীমিত হচ্ছে আলপনা, অবশ্যই পরতে হবে মাস্ক। ভাষা আন্দোলনের জন্য যারা প্রাণ দিয়ে গেছে তাদের অনুসরণ করেই আমরা এগুলো করে আসছি। আলপনাটা আমরা বেদির জায়গাটায় রাখছি মূলত, আর রাস্তায় আমরা ওইভাবে পুরো রাস্তা জুড়ে আর আলপনা করতে যাচ্ছি না। একসঙ্গে আসতে পারবেন না দুজনের বেশি, নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা। জঙ্গিদের যে গতিবিধি সেটি পর্যবেক্ষণের জন্য আমাদের যে সাইবার টিম যেগুলো কাজ করে সেগুলো যথারীতি কাজ করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভ্যাকসিন নিলেন ৪৫ কূটনীতিক, ব্যবস্থাপনায় সন্তোষ। দেশের করোনা পরিস্থিতি নিয়ে আল জাজিরার রিপোর্ট মিথ্যে প্রমাণ হয়েছে বললেন পররাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগ মানুষের সেবা দিতে ক্ষমতায়, ব্যবসা করতে নয়, নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ভেজাল বন্ধে কঠোর হওয়ার নির্দেশ। এবং ক্রমেই যান চলাচল উপযোগী হয়ে উঠছে পদ্মা সেতু। প্রকৌশলীরা পায়ে হেঁটেই যাচ্ছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, বসেছে সব রেল গার্ডার। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এবার কেন্দ্রীয় শহীদ মিনারে সীমিত করা হয়েছে জনসমাগম। ব্যক্তি পর্যায়ে 2 জন এবং প্রতিষ্ঠান থেকে একসঙ্গে 5 জনের বেশি প্রবেশ করতে পারবেন না। এছাড়াও সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এদিকে ডিএমপি কমিশনার জানিয়েছেন এবারও আগের মতোই থাকবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতি বছর 21 এলেই নতুন রঙে নতুন সাজে শহীদ মিনার, এবারও নয় ব্যতিক্রম। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দিনরাত ধোয়া মোছার কাজ চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। নতুন করে দেয়া হচ্ছে রং, দেয়াল লিখনিতে ভাষা শহীদদের স্মরণে ফুটিয়ে তোলা হচ্ছে বিভিন্ন বর্ণ। শহীদ মিনারের আলপনার কাজের শেষ মুহূর্তে এই প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। খুব ভালো লাগে এখানে ভাষা আন্দোলনের জন্য যারা প্রাণ দিয়ে গেছে তাদের অনুসরণ করেই আমরা এগুলো করে আসছি। আলপনাটা আমরা বেদির জায়গাটায় রাখছি মূলত, আর রাস্তায় আমরা ওইভাবে পুরো রাস্তা জুড়ে আর আলপনা করতে যাচ্ছি না, কারণ সেখানে প্রায় 150 ছেলেমেয়ের সম্পৃক্ততা লাগে। করোনার কারণে এবছর দিবসটি উদযাপনে থাকছে ভিন্নতা। এবছর প্রতি প্রতিষ্ঠান বা সংগঠন থেকে একসাথে 5 জন এবং ব্যক্তি পর্যায়ে 2 জন শ্রদ্ধা জানাতে আসতে পারবেন। প্রাতিষ্ঠানিক পর্যায়ে সর্বোচ্চ 5 জনকে আসার জন্য অনুরোধ করা হয়েছে, আর ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ 2 জনকে আসার জন্য অনুরোধ করা হয়েছে। শহীদ মিনার এলাকায় দিবস ঘিরে থাকছে 3 স্তরের নিরাপত্তা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, মোড়ে মোড়ে সিসি ক্যামেরা। বৃহস্পতিবার বিকেলে পুলিশ কমিশনার শহীদ মিনার এলাকায় পরিদর্শন শেষে সাংবাদিকদের জানিয়েছেন জঙ্গি বা নাশকতার হুমকি নেই দিবস ঘিরে। জঙ্গিদের যে গতিবিধি সেটি পর্যবেক্ষণের জন্য আমাদের যে সাইবার টিম যেগুলো কাজ করে সেগুলো যথারীতি কাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না শহীদ মিনারে। মাস্ক পরিধান করা সেটি বাধ্যতামূলক। এই ক্যাম্পাসে প্রবেশ করুন অথবা শহীদ মিনারে আসুন, যেখানেই। এবারও শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে প্রবেশের জন্য খোলা থাকছে SM হল, জগন্নাথ হলের সামনের রাস্তা। শহীদ মিনার থেকে বের হওয়ার জন্য দোয়েল চত্বরের সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া TSC সহ বাকি সড়কগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছে পুলিশ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ। আজ করোনার টিকা নিয়েছেন ব্রিটেন, নরওয়ে, ব্রাজিল সহ বিভিন্ন দেশের ৪৫ জন কূটনীতিক। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন তারা। দুপুরে মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে করোনার টিকা নেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে আল জাজিরা সহ বেশ কয়েকটি গণমাধ্যম যে বানোয়াট তথ্য প্রচার করেছিল তা মিথ্যা প্রমাণিত হয়েছে। গত বছরের শুরুর দিকের কথা, করোনায় ধুঁকছে গোটা বিশ্ব। চীনের উহানে শুরু হওয়া সেই মহামারী আঘাত হানে বছর না ঘুরতেই সেই শঙ্কা তো মিথ্যে হয়েছে। এই সঙ্গে 11 দিন ধরে চলছে ভ্যাকসিন কার্যক্রম। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিকরা ভ্যাকসিন নিতে আসেন মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে। সে সময় মন্ত্রী বলেন সব মিথ্যে প্রমাণিত হয়েছে। এই যে তথ্যগুলো তারা দিয়েছে সেটার সাথে বাস্তবের কোনো মিল আসছে। আপনার আল জাজিরার সাথে আরেকটি নেত্র, তারা বলছিল বাংলাদেশে 50 থেকে 1 কোটি লোক মারা যাবে, এবং তারা অক্সফোর্ডের বরাত দিয়ে বলেছিল। আপনার এখনো পর্যন্ত 8,000+ লোক মারা গেছে। এগুলো সব বানোয়াট। আপনারা জেনে তাজ্জব হবেন যে আমেরিকার কিছু লোকজন বাংলাদেশে এসেছে এই ভ্যাকসিন নেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম যে আপনি আমেরিকার থেকে এই দেশে আসছেন কেন ভ্যাকসিন নিতে? বলে ওখানে ভ্যাকসিন নিতে কত মাস পরে যে নিবে আই ডোন্ট নো। তো এই ফাঁকে আমি দেশেও আসলাম, ভ্যাকসিনও নিলাম।
রাষ্ট্রদূতের জন্য আয়োজিত ভ্যাকসিন কার্যক্রমে সেদিন টিকা নেন ৪৫ জন কূটনীতিক। সে সময় তারা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ভারতের সিরামের ভ্যাকসিন মানসম্মত। India is a world-class vaccination manufacturer. Vaccination is very important for all diseases. It's particularly important for COVID. So I'm very pleased to accept an invitation, a vaccination that was originally. It's the same vaccine, the same one that will started now to be produced in Brazil. চলতি মাসের শুরুর দিকে আরও ৩০ জন কূটনীতিক টিকা নিয়েছেন এই হাসপাতালে। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। অবশেষে নানা জটিলতার পর কোভিড-19 সুরক্ষা অ্যাপের উদ্বোধন করা হলো আজ। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, অ্যাপ চালু হওয়ায় নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ হবে। এদিকে স্থানীয়ভাবে টিকা উৎপাদনের দিকে গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বেক্সিমকো ফার্মার প্রধান। অবশেষে আলোর মুখ দেখল কোভিড-19 সুরক্ষা অ্যাপ। নানা জল্পনা কল্পনা আর অপেক্ষার পর দেশে গণহারে টিকা প্রয়োগের ১১তম দিনে এসে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অ্যাপের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অ্যাপ চালুর ফলে নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ হবে, টিকাদান কর্মসূচিতে আসবে গতি। যে কোনো ব্যক্তি সরাসরি নিবন্ধন করতে পারবে, অর্থাৎ সিস্টেমটা আরো সহজ হয়ে গেল। স্বাস্থ্যমন্ত্রী জানান, চলতি মাসেই দেশে আসছে টিকার দ্বিতীয় চালান। তবে এবার আগের বারের মতো ৫০ লাখ নয়, আসবে ২০ লাখের মতো ডোজ। তবে এতে চুক্তির কোনো হেরফের হয়নি জানিয়ে টিকা আমদানির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক জানান, টিকা প্রাপ্তির ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। ৫০ লাখ আসছে না, ২০ লাখ আসছে, আগামী মাসে হয়তো আরো বেশি আসবে। WHO-র সাথে কথা হয়েছে, বড় সংখ্যায় তারাও হয়তো টিকা দিতে পারবে আগামী ১-২ মাসের মধ্যে। এগ্রিমেন্টটা ওদের সাথে হয়েছিল আমাদের দেশে রেজিস্ট্রেশন হওয়ার পরে ১ মাস পরে থেকে ওরা ৫০ লক্ষ করে দিবে। কাজে আমাদের ফার্স্ট লটই আসার কথা ফেব্রুয়ারি মাসে। আমরা যেটা জানুয়ারিতে ৫০ পেয়েছি, ওটা তো অ্যাডভান্স পেয়ে গিয়েছি। এটা তো ফেব্রুয়ারিতে আসার কথা। কাজে এই মাসে যদি ২০ লাখ আসে, তাহলে মনে করেন এটা এক্সট্রা পাচ্ছি। এখন নেক্সট স্টেপটা হবে বাংলাদেশের জন্য লোকাল প্রোডাকশন। স্বাস্থ্যমন্ত্রী জানান, নিবন্ধনের চাপ বেড়ে যাওয়ায় কিছুটা দেরি হলেও সকলেই পেয়ে যাবেন টিকা নেওয়ার খুদে বার্তা। আর শারীরিক অক্ষমতার কারণে যারা কেন্দ্রে যেতে পারছেন না, তাদের টিকার আওতায় আনতে বিকল্প ভাবা হচ্ছে। এদিকে ১১তম দিনেও টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে ছিল আগ্রহীদের ভিড়। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাত ১১টার সময় আরও থাকছে। ৮ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফর্ম বিতরণ শুরু, চলবে পুরো মাস। ২১ মে ক ইউনিটের পরীক্ষা। নিরাপদ খাদ্য নিশ্চিতে শহরের পাশাপাশি গ্রামেও ভেজাল বিরোধী অভিযান চালাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সামাজিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভেজাল প্রতিরোধ করতে হবে। সকালে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে একথা বলেন সরকার প্রধান। আওয়ামী লীগ সেবা দিতে ক্ষমতা এসেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রয়োজনে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় এই আয়োজনে সরকার প্রধান বলেন, গবেষণার ওপর জোর দেওয়ার ফলে খাদ্য নিরাপত্তা অর্জিত হয়েছে। এবারের লক্ষ্য মানুষের পুষ্টি চাহিদা পূরণ। খাদ্যের সাথে সাথে পুষ্টি নিশ্চয়তা সেটা একান্তভাবে প্রয়োজন। যারা ক্ষমতা ছিল তারা আসলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক এটা তারা চায়নি কখনো। আওয়ামী লীগ সরকার ব্যবসা করতে আসেনি, জনগণের সেবা করতে এসেছি, সেবক হিসেবে এসেছি। সুষম খাদ্য গ্রহণে মানুষের সচেতনতা বাড়াতে প্রচার প্রয়োজন জানিয়ে শেখ হাসিনা বলেন, বিভাগীয় পর্যায়ে খাদ্য পরীক্ষাগার প্রতিষ্ঠা করতে হবে। মানুষ কিন্তু এখন যে টাকা কামাই করা হয় সেটা দিয়ে শুধু ভাত না, সাথে হয়তো একটু আমিষ কিনতে পারে। যারা খাদ্য গ্রহণ করবেন তাদেরকে এই সুষম খাদ্য গ্রহণের ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে প্রয়োজন। খাদ্যে ভেজাল বিরোধী অভিযান গ্রাম পর্যন্ত চালানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন সরকার প্রধান। যারা ব্যবসা করছে 2 পয়সা বেশি কামাই করার জন্য তারা এই ভেজাল দিতে থাকে বা পচা গন্ধ খাবার সেগুলিকে আবার ব্যবহার করে। একদিকে যেমন তাদের বোঝানো, অপরদিকে যেটা করতে হবে সেটা হলো কঠোর হস্তে এটা দমনও করতে হবে। এর আগে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় প্রধানমন্ত্রীর তরফ থেকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আওতায় আসতে যাচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বিআরটিএতে এক সভায় একথা জানান। মন্ত্রী বলেন, সড়ক মহাসড়কে দুর্ঘটনা রোধেই 3 হুইলারকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে।
আর এতে করে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি ভোগান্তি কমবে বলে মনে করেন সাধারণ মানুষ। গ্রাম থেকে জেলা শহর এমনকি রাজধানীর বেশ কিছু এলাকার অলিগলিতে দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার যান। কোনো রকম নজরদারি না থাকায় ইচ্ছে মতো সড়ক মহাসড়কে চলাচল করে আসছে অটোরিকশা। যানজট, দুর্ঘটনা সবকিছুরই অন্যতম কারণ ত্রিচক্র যান। অটোরিকশাগুলো এত দ্রুত যায়, কোনো প্রকার হ্যান্ড ব্রেক নিতে পারে না কোনো সময়, বা বাসের সাথে পাল্লাপাল্লি করেই যায় এক পর্যায়ে। তখন আমরা খুব ইনসিকিউর ফিল করি যে কোনো সময় আমরা দুর্ঘটনার মুখোমুখি হতে পারি। অটোরিকশা যারা চালায় দেখা যায় তাদের কোনো প্রশিক্ষণ নাই, একটা ব্রেক ধরে হঠাৎ করে একটা ব্রেক ধরে যাত্রী হচ্ছে, আবার সামনে কেউ থাকলে সেটা হচ্ছে তারা ব্রেক ধরতে পারছে না। বেশিরভাগ অটোরিকশার কারণে মানুষের মৃত্যু ঘটায়। বিভিন্ন সময় সরকার এসব 3 চাকার পরিবহন বন্ধের উদ্যোগ নিলেও তা বাস্তবে রূপ নেয়নি। সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সরকার এবার রেজিস্ট্রেশনের আওতায় আনতে যাচ্ছে 3 চাকার যানবাহনকে। রাজধানীতে বিআরটিএতে এক সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানালেন, সড়কের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ। এসব চালকদের নেই কোনো লাইসেন্স, গাড়িরও লাইসেন্স নেই, আবার কোনো কর্তৃপক্ষ তাদের লাইসেন্স দেবে সেটাও ঠিক নেই। এ সকল 3 চাকা যানবাহন নিয়ন্ত্রণ করতে হবে, আনতে হবে রেজিস্ট্রেশনের আওতায়। আগামী 1 সপ্তাহের মধ্যে খসড়া চূড়ান্ত করে সড়ক নিরাপত্তা কাউন্সিলে অনুমোদনের জন্য বিষয়টি উপস্থাপন করার কথা জানান মন্ত্রী। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। বেশিরভাগ রেলওয়ে ও রোড স্ল্যাব বসে গেছে, যুক্ত হচ্ছে সংযোগ সড়কও। দ্রুত এই উপযোগী হচ্ছে যান চলাচলের জন্য। আজ পদ্মা সেতুর প্রকৌশলীরা পায়ে হেঁটে কাজের অগ্রগতি দেখেন। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। স্বপ্নের পদ্মা সেতু ধীরে ধীরে উপযোগী করা হচ্ছে যান চলাচলের। সেতুর নিচতলা উপরতলায় বসছে স্ল্যাব। ২৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ২৩৫২টি এবং ২৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১৮২০টি স্ল্যাব বসে গেছে। দুপারের প্রায় ৩.৫ কিলোমিটারের মধ্যে ৪৮৪টি সুপার টি গার্ডারের সবই তৈরি হয়ে আছে। বসেছে ৩৬৯টি। সেতু জুড়ে এখন নানা কর্মযজ্ঞ। আমাদের গর্বেরও বিষয় যে আমরা এত বড় একটা প্রজেক্ট বাংলাদেশে বাস্তবায়ন করতে পারছি। এপার থেকে ওপার পর্যন্ত হেঁটে আসে যায়, এখন নৌকা লাগে না। মা পর্যন্ত আমরা হেঁটে যেতে পারি। ও রেল লাইনে বারোয়ানি কাজ প্রায় শেষ প্রান্তে। রোডওয়ে স্ল্যাবগুলো বসানোর পর ক্রমেই সেতু ব্যবহার উপযোগী হচ্ছে। মা প্রান্ত থেকে পায়ে হেঁটেই জাজিরা প্রান্তে যাওয়া যাচ্ছে। পদ্মা সেতুর প্রকৌশলীরা পায়ে হেঁটেই কাজের খোঁজ খবর নিচ্ছেন। রোডওয়ে স্ল্যাব যখন বসানো হয়ে যাবে, আমরা গাড়ি দিয়ে হয়তো মাওয়া থেকে জাজিরা আমরা যোগাযোগ করতে পারবো, কারণ আমাদের ভাইয়ের একটা কাজও কমপ্লিট, নর্থ বাউন্ড পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এটার স্ল্যাব এবং সুপারটি বসানোর কাজ পুরোটাই কমপ্লিট। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আমরা গাড়ি দিয়ে হয়তো মাওয়া এবং জাজিরাকে এক করতে পারবো। পদ্মা সেতুর দুপারের ৮৪টি রেলওয়ে আইগার্ডারের সবই বসে গেছে। ৬.১৫ দীর্ঘ পদ্মা সেতুর প্রায় ৩.৫ কিলোমিটার এলাকা এখন গাড়ি চালানো সম্ভব। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। আগামী ৮ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফর্ম বিতরণ শুরু হবে, চলবে ৩১ মার্চ পর্যন্ত। ২১ মে ক ইউনিটের মাধ্যমে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এবার পরীক্ষার মানবন্টনে পরিবর্তনের পাশাপাশি ৮টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে বৈঠকে বসে সাধারণ ভর্তি কমিটি। সিদ্ধান্ত হয় ৮ মার্চ থেকে ভর্তি পরীক্ষার ফর্ম বিতরণ শুরু হবে, চলবে ৩১ মার্চ পর্যন্ত। আর ২১ মে ক ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। পরে ২২ মে খ ইউনিট, ২৭ মে গ ইউনিট, ২৮ মে ঘ ইউনিট ও ৫ জুন চ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর ভর্তি পরীক্ষার মানবন্টন ২০০ নম্বর থেকে কমিয়ে ১২০ করা হয়েছে, যেখানে এমসিকিউ ৬০, লিখিত ৪০ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের উপর ২০ নম্বর থাকছে। এটা হচ্ছে যে এসএসসি জন্য ১০, এইচএসসি ১০, তারপর এমসিকিউ ৬০ আর লিখিত পরীক্ষা হবে। আমরা ভাষাটা একটু টেস্ট করতে চাই, সব মিলিয়ে ১২০ নম্বরের পরীক্ষা হবে। কোভিডের কারণে এবারই প্রথম ঢাকা সহ মোট ৮টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ঢাকা থেকে পাঠানো হবে ছাপা প্রশ্নপত্র। প্রশ্ন ফাঁস বা ডিজিটাল জালিয়াতি রোধে থাকবে বিশেষ সতর্কতা। এবার বাড়ানো হয়েছে ফর্মের দামও। পরীক্ষার প্রশ্নপত্র সেটা কিন্তু ঢাকা থেকে আমরা ছাপিয়ে নিয়ে ট্রাকে করে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সেখানে আমরা হয়তো
পুলিশ প্রহরায় আমরা সেই সমস্ত মানে পরীক্ষার সরঞ্জাম এগুলো আমরা এই ডিভিশনাল হেডকোয়ার্টারে আমরা নিয়ে যাব। 150 টাকা বাড়ানো হয়েছে। ক, খ, গ ও ঘ ইউনিটের এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য 45 মিনিট করে সময় রাখা হয়েছে, আর চ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য 30 মিনিট আর লিখিত পরীক্ষার জন্য 45 মিনিট সময় রাখা হয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। টানা 3 দিনের ছুটিতে কক্সবাজারে ভ্রমণ পিপাসুদের ঢল। পর্যটকে পূর্ণ 4 শতাধিক হোটেল মোটেল, হয়রানি রোধে সতর্ক পুলিশ। যথাযথ প্রক্রিয়া মেনেই হারিস ও আনিসের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আমাদের আইনে 401 ধারায় যে কোনো অপরাধী কিংবা যারা সাজাপ্রাপ্ত উভয় ক্ষেত্রেই তারা যদি আপিল করে মানে মহামান্য রাষ্ট্রপতির কাছে, তিনি মওকুফ করতে পারেন সাবজেক্ট ওই আপনার কোর্টের কনকারেন্স অনুযায়ী। সেই অনুযায়ী তিনি আবেদন করেছিলেন, যেটা আমাদের আইনমন্ত্রী মহোদয় একদম ক্লিয়ারলি আপনাদেরকে জানিয়েছেন। কাজে এই জিনিসটা স্পষ্ট। প্রায় 1 বছর পর আবারও নেপালের সঙ্গে ফ্লাইট চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। বিমানের অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য জানানো হয়, মহামারী করোনার প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে সারা বিশ্বের মতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা কাঠমান্ডু ঢাকা ফ্লাইট বন্ধ হয় গত বছরের মার্চে। বৃহস্পতিবার আবারও নেপালে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু হলো। 106 জন যাত্রী নিয়ে বেলা 2টা 40 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে দেয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা কাঠমান্ডু ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মোবাইল অ্যাপস, বিমানের ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট কেনা যাবে। আর্থিক প্রতিষ্ঠানের অনিয়মে নিজেদের কর্মকর্তাদের যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখতে চায় বাংলাদেশ ব্যাংক। এজন্য আদালতের নির্দেশনা আমলে নিয়ে সদ্য গঠিত 5 সদস্যের কমিটি কাজ করবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও আর্থিক অনিয়মের বিস্তারিত তদন্তে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে গঠিত কমিটি কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দিহান অর্থনীতিবিদরা। বাইরে থেকে নিরপেক্ষ সদস্য নিয়ে স্বাধীন ও শক্তিশালী কমিটি গঠন করার তাগিদ দিয়েছেন তারা। হরিপদ সাহা রিপোর্ট। পিকে হালদার 3,500 কোটি টাকা আত্মসাৎ করে পথে বসিয়েছেন ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস লিজিং, এফএএস ফাইন্যান্স ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির গ্রাহকদের। গত মাসে দুদক গ্রেপ্তারের পর রিমান্ডে নিলে ঢাকা মেট্রোপলিটন আদালতে ইন্টারন্যাশনাল লিজিং এর সাবেক এমডি রাশেদুল হক জানান, অনিয়ম চাপা দিতে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুষ দেয়া হতো। এর প্রেক্ষিতে অভিযুক্ত নির্বাহী পরিচালক শাহ আলমকে চলতি মাসের প্রথম সপ্তাহে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সরিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। যদিও আরেক অভিযুক্ত সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। আদালত ভবিষ্যতে আর্থিক প্রতিষ্ঠানের এমন অনিয়ম রুখতে কেন্দ্রীয় ব্যাংককে তৎপর হওয়ার নির্দেশ দিলে সম্প্রতি 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হয়েছে, এইটুকু আমি বলছি, এবং আমার মনে হয় ফার্দার আমি আর কিছু আপাতত বলা হচ্ছে না, কারণ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সেটা তারা তাদের কাজ করবে, করার পরে যখন একটা পর্যায়ে এসে যদি আমার কিছু শেয়ার করতে হয় তখন আমি দেখবো। কোর্টের নির্দেশনা অনুযায়ী করা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিকল্প নেই বলে মনে করেন এই অর্থনীতিবিদ। এত বড় রকমের আর্থিক কেলেঙ্কারি ঘটনা যেটা উদ্ঘাটিত হয়েছে আংশিকভাবে, সেটাই কিন্তু সব চিত্র নয়। এটাকে আমরা বলি হয়তো এটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। কাজে আমাদেরকে সত্য উদ্ঘাটন করতে হবে এবং এই সত্যের গোড়াটুকু কতখানি পর্যন্ত বিস্তৃত বাংলাদেশ ব্যাংকের ভিতরে সেটাও জানতে হবে। সেই জন্য আমি মনে করি যে একটা ইন্ডিপেন্ডেন্ট হাই পাওয়ার্ড আউটসাইড কমিটি দিয়ে এই তদন্তটা হওয়া উচিত। তা না হলে শুধুমাত্র যদি একজন ডেপুটি গভর্নর সাহেব এবং তার পদস্থ কর্মকর্তাদের দিয়ে করা হয়, তাহলে এটা কিন্তু যে লেভেল পর্যন্ত এই আগ্রাসনটা বা এই দুর্নীতিটা হয়েছে সেটাকে টাচ নাও করতে পারে। দেশের 35টি আর্থিক প্রতিষ্ঠানের 10টির অবস্থাই রুগ্ন। ঋণ জালিয়াতি ও খেলাপির কারণে গ্রাহকদের নিয়মিত টাকাও দিতে পারছে না প্রতিষ্ঠানগুলো। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। সরকার ও সরকারি সেবার বিরুদ্ধে গুজব ছড়ানোয়
অজ্ঞাতনামা 1000 জনকে বাদী করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে মামলা করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটর নগদ। জানা গেছে অনেক দিন থেকেই সরকার ও সরকারি সেবার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে আসছে দেশি বিদেশি একটি সংঘবদ্ধ চক্র। সম্প্রতি আল জাজিরা টেলিভিশনে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচার তারই অংশ। একই সঙ্গে সেনাপ্রধান ও সেনাবাহিনী এবং ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদকে নিয়ে চক্রান্তমূলক আরও 2টি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। জানা গেছে চক্রান্তের এই ঘটনায় দেশি বিদেশি একটি শক্তিশালী সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে, যারা নানাভাবে দেশের ভেতরের পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাসনিম খলিল নামের এক প্রবাসী বাংলাদেশিকেও চক্রান্তের মূল হোতা হিসেবে ইতোমধ্যে বিভিন্ন পক্ষ থেকে চিহ্নিত করা হয়েছে। ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সহ সাপ্তাহিক টানা 3 দিনের ছুটিতে সৈকত শহর কক্সবাজারে আসতে শুরু করেছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, টানা ছুটিতে 4.5 শতাধিক হোটেল মোটেল ও রিসোর্টগুলো শতভাগ বুকিং হয়ে গেছে। আর পর্যটকদের হয়রানি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি ট্যুরিস্ট পুলিশের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। টানা ছুটি মানেই এই সৈকতে দেশের দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের ছুটে আসা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সৈকত শহরে ছুটে আসতে শুরু করেছেন পর্যটকরা। তারাকামানের হোটেলগুলোতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকরা বলছেন, টানা ছুটিতে সৈকত উপভোগ করতে কক্সবাজারে ছুটে আসা। লং ছুটি পাওয়ায় আমরা সবাই মিলে, আমাদের ফ্যামিলি 3টা পরিবারের সবাই মিলে আমরা এখানে আসছি। করোনার জন্য কোথাও যেতে পারি নাই, এই কারণে আগে ফার্স্ট লিস্টে রাখা হচ্ছে কক্সবাজারটা। সি বিচটা খুবই ভালো লাগে, তারপর ইনানি বিচটা মানে অসম্ভব সুন্দর। সবকিছু মিলে কক্সবাজার অনেক ভালো একটা জায়গা। পর্যটন সংশ্লিষ্টরা জানান, 4.5 শতাধিক হোটেল মোটেল ও রিসোর্টের সবগুলোই শতভাগ বুকিং হয়ে গেছে। গভর্নমেন্ট হলিডে 21 ফেব্রুয়ারি, সব মিলে একটা লং একটা ভ্যাকেশন, লং একটা বন্ধ পড়ছে, যার কারণে গেস্টের ফ্লো অনেক বেশি। লম্বা ছুটি পেয়েছে, তো সেই কারণে আসলে আমরা উই আর এক্সপিরিয়েন্সিং গুড নাম্বার অফ বুকিং, যে অলমোস্ট ফুল হাউস। আর ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, বিপুল সংখ্যক পর্যটকের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের হোন্ডা মোবাইল, বিচ বাইক মোবাইল, সাইকেল মোবাইল, তারপরে ফুড পেট্রোল মোবাইল আছে, কুইক রেসপন্স টিম আছে। পর্যটক যাতে কোনো ধরনের সমস্যায় না পড়ে সেই ক্ষেত্রে টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। ট্যুরিস্ট পুলিশ ও হোটেল মালিকদের ধারণা, টানা 3 দিনের ছুটিতে কক্সবাজারে 4 লক্ষাধিক পর্যটকের আগমন হবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।